এসপি সাহেব যে বাসে করে যাচ্ছিলেন তার মৃত স্ত্রী সেই বাসেই চা বিক্রি করছিল। তারপর যা হলো তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এসপি অনজিৎ সিং নিজের ঘড়ির দিকে তাকাল। রাত 11টা বাজছিল। বাসটি লখনৌয়ের দিকে ছুটছিল। বাইরের অন্ধকারে মাঝে মাঝে কোনো গ্রাম বা বাস স্ট্যান্ড পিছনে ফেলে যাচ্ছিল, কিন্তু তার চোখ অন্য কোথাও দেখছিল, সেই স্মৃতির দিকে যা তিনি চেয়েও ভুলতে পারছিল না। তার স্ত্রী মেঘনা 1 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। একটি মর্মান্তিক দুর্ঘটনায় তিনি তাকে চিরতরে হারিয়ে ফেলেছিল, কিন্তু তার স্মৃতিগুলো এখনও রণজিতের সাথেই ছিল। তার হাসি, তার কথা, তার আদর, সবকিছুই। এই সফরেও তিনি নিজের একাকিত্বের সাথে লড়ছিল। বাসের ভেতর অনেক হইচই ছিল। কেউ কেউ ঘুমিয়ে পড়েছিল, কেউ জানলা দিয়ে বাইরে দেখছিল, তো কেউ নিজের গল্পে হারিয়ে গিয়েছিল। রণজিৎ একটি গভীর দীর্ঘশ্বাস নিল এবং সিটে মাথা হেলিয়ে দিল। তখনই একটি চেনা আওয়াজ তার কানে আসলো, জানিন, গরম চা, তাজা গরম চা। রণজিতের বুক ধড়ফড় করে উঠল। এই আওয়াজ, এটা তো মেঘনার আওয়াজ ছিল। তার মস্তিষ্ক যেন অবশ হয়ে গেল। এটা কি তার কোনো ভ্রম ছিল? তিনি কি তার স্মৃতিতে এতটাই ডুবে গিয়েছিল যে প্রতিটি আওয়াজই মেঘনার মতো মনে হচ্ছিল? কিন্তু না, এটা শুধু আওয়াজই ছিল না, কথা বলার ধরন এবং ভঙ্গিও এক ছিল। তিনি ধীরে ধীরে ঘাড় ঘোরাল, আর যখন তার নজর সেই মহিলার উপর পড়ল যে চা বিক্রি করছিল, তখন তার নিঃশ্বাস আটকে গেল। ভিড়ের মাঝে বাসের করিডরে আবছা আলোর নিচে সেই চেহারাটি ছিল যা একসময় তার পুরো পৃথিবী ছিল। মেঘনা কি বেঁচে ছিল নাকি অন্য কেউ ছিল? সেই চেহারা, সেই আওয়াজ, রণজিতের চোখ ছানা বড়া হয়ে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি তার কোনো ভ্রম ছিল, নাকি সত্যি যা দেখছিল তা বাস্তব ছিল? সামনে সেই চেহারাটিই ছিল, সেই বড় বড় চোখ, সেই হালকা বাঁকা হাসি, সেই মেঘনা। কিন্তু এটা কি করে হতে পারে? সে তো মরে গিয়েছিল। তিনি নিজেই তার শেষকৃত্যে আগুন দিয়েছিল, নিজেই তার অস্থি যমুনায় বিসর্জন দিয়েছিল। তাহলে এই মহিলাকে? রণজিতের পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। তার আঙুলগুলো কাঁপছিল। তিনি চেয়েও সেই মহিলার কাছে যেতে পারছিল না। তার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। তখনই কোনো এক যাত্রী সেই চা বিক্রেতাকে জিজ্ঞেস করল, দিদি, এই চা কত করে? সে উত্তর দিল, 15 টাকা। নিন বাবু, খুব ভালো চা। আবার সেই একই আওয়াজ, সেই নরম সুর। রণজিতের ভেতর যেন কিছু ভেঙে যাচ্ছিল। এই আওয়াজ তিনি কখনোই ভুলতে পারত না। কতবার এই আওয়াজে তিনি ভালোবাসা শুনেছিল, আদর শুনেছিল। নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই আওয়াজের সাথেই কাটিয়েছিল। তিনি সিট থেকে ঝটকা দিয়ে উঠল এবং দ্রুত সেই মহিলার দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই বাসটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল। রণজিৎ নিজের জায়গায় টাল সামলাতে পারল না, আর যখনই তিনি নিজেকে সামলে নিল, ততক্ষণে সেই মহিলা ভিড়ের মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে ডাক দিল, মেঘনা। মহিলাটি থমকে গেল। সে ধীরে ধীরে ঘুরল এবং তার চোখ রণজিতের চোখের সাথে মিলল। সেই চোখে বিস্ময় ছিল, কিন্তু চেনা ভাব ছিল না। রণজিতের বুক ধড়ফড় করছিল। কিছুক্ষণের জন্য পুরো পৃথিবী যেন থেমে গিয়েছিল। বাসের ভেতর বাকি সবাই নিজের কাজে ব্যস্ত ছিল, কিন্তু রণজিতের দুনিয়া শুধু সেই একটি মহিলার চারিদিকেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। ওটাই সেই চেহারা ছিল, ওটাই সেই চোখ ছিল, ওটাই সেই আওয়াজ ছিল। কিন্তু সে মেঘনা বলে মনে হচ্ছিল না কেন? মহিলাটি রণজিৎকে অদ্ভুত চোখে দেখল। তারপর নজর নিচু করে নিজের চায়ের ঝুড়ি সামলাতে লাগল। মেঘনা, রণজিৎ আবার বিড়বিড় করল। এবার গলায় একটু বেশি কম্পন ছিল, কিন্তু মহিলাটি কোনো উত্তর দিল না। সে তার ওড়নাটা চেহারার ওপর আরও টেনে নিল এবং ভিড়ের মধ্যে এগিয়ে গেল। রণজিৎ বুঝতে পারছিল না এটা কোনো খেলা নাকি তার সাথে অনেক বড় কোনো প্রতারণা হয়েছে। যদি এটা মেঘনা হয়, তবে সে এখানে কিভাবে আসলো? আর যদি না হয়, তবে তার সাথে এত মিল কেন? অবশেষে সাহস সঞ্চয় করে তিনি তার পিছু নিল। মানুষের ভিড় সরিয়ে তিনি যখনই তার কাছে পৌঁছল, তিনি ধীরে করে তার হাত ধরে নিল। মহিলাটি চমকে গেল। আমাকে ছেড়ে দিন সাহেব, সে জোরালো গলায় বলল, যেন সে ঘাবড়ে গিয়েছিল। কিন্তু রণজিৎ তার হাতের মুঠি আলগা করল না। তুমি কে? মহিলাটি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকাল। এবার তাতে সামান্য নমনীয়তা ছিল। আমি কে তাতে আপনার কি আসে যায় সাহেব? তার গলায় এক অদ্ভুত যন্ত্রণা ছিল। রণজিৎ স্তম্ভিত হয়ে গেল। এই উত্তরটি তার ভেতর কিছু ভেঙে দিল। আসে যায়? অনেক কিছু আসে যায়। তার গলায় কম্পন ছিল। কিছু যাত্রী এই দৃশ্য দেখছিল। মহিলাটি অস্বস্তি বোধ করছিল। সে রণজিতের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল এবং বাসের পরের স্টপের দিকে দৌড়ে পালাল।
রণজিৎ না ভেবেই তার পিছু নিল, কিন্তু তিনি যখন পরের স্টপে নেমে পৌঁছল, সেই মহিলা সেখানে ছিল না। সে অদৃশ্য হয়ে গিয়েছিল। রণজিৎ হাঁপাতে হাঁপাতে বাসস্ট্যান্ডের কাছে পৌঁছল। তিনি চারিদিকে নজর ঘোরাল, কিন্তু সেই মহিলা কোথাও ছিল না। এটা কি করে সম্ভব? বাস দ্রুত চলছিল, সে হঠাৎ কোথায় হারিয়ে যেতে পারে? স্ট্যান্ডের যাত্রীরা অবাক হয়ে রণজিৎকে দেখছিল। কেউ কেউ জিজ্ঞেস করল, কি হয়েছে সাহেব? কিন্তু রণজিতের কাছে কোনো জবাব ছিল না। তিনি ভাবছিলেন, ওটা কি সত্যিই মেঘনা ছিল? যদি তাই হয়, তবে সে পালাচ্ছিল কেন? আর যদি না হয়, তবে হুবহু মেঘনার মতো দেখতে মহিলা একই আওয়াজে এখানে কিভাবে? এটা কি নিছকই এক সংযোগ? না, এটা সংযোগ হতে পারে না, রণজিৎ বিড়বিড় করল। তখনই এক বৃদ্ধ যাত্রী কাছে এসে বলল, ব্যাটা, যাকে খুঁজছ সে বোধহয় আগের স্টপে নেমে গিয়েছিল। আগের স্টপ? কিন্তু সে যদি সত্যিই মেঘনা হয়, তবে সে গরিবদের মতো এভাবে চা বিক্রি করছিল কেন? রণজিতের চোখের সামনে 1 বছর আগের ঘটনাগুলো ভেসে উঠল। মেঘনার দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি হওয়া, তারপর ডাক্তারদের বলা যে সে আর নেই এবং শেষমেশ তার শেষকৃত্য। যদি সে মারা না গিয়ে থাকে, তবে তার মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। কোনো গভীর ষড়যন্ত্র ছিল, নাকি এমন কোনো রহস্য যা এতদিন তার থেকে লুকিয়ে রাখা হয়েছিল? কিন্তু এখন এই ব্যাপারটি শুধু স্মৃতি বা আবেগের থাকল না, এটি ছিল সত্য জানার লড়াই। রণজিৎ ঠিক করল তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইল বের করে আগের স্টপের লোকেশন চেক করল। যদি সে ওখানে নেমে থাকে, তবে আমি তাকে খুঁজে বের করব। রণজিতের সংকল্প এখন আরও দৃঢ় হল। তিনি বাসের কন্ডাক্টরের সাথে যোগাযোগ করল এবং জিজ্ঞেস করল আগের স্টপটি কোনটি ছিল। কন্ডাক্টর জানালো, কানপুর স্ট্যান্ড। রণজিৎ সঙ্গে সঙ্গে স্ট্যান্ড মাস্টারের নম্বর বের করে তাকে কল করল। নমস্কার, আমি এসপি রণজিৎ সিং বলছি। কানপুর স্ট্যান্ডে এইমাত্র এক মহিলা নেমেছে, যাকে আমার শনাক্ত করতে হবে। আপনি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন? স্ট্যান্ড মাস্টার প্রথমে একটু ঘাবড়ে গেল, তারপর বলল, সাহেব, আপনি এখানে আসলে আমরা একসাথে দেখতে পারি। রণজিৎ সঙ্গে সঙ্গে পরবর্তী বাস ধরে সেখানে পৌঁছাল। কানপুর স্ট্যান্ডে স্ট্যান্ড মাস্টার আগে থেকেই অপেক্ষা করছিল। রণজিৎ দ্রুত অফিসের ভেতরে ঢুকল। স্ক্রিনে ভিডিও চলতে লাগল এবং সেখানে সেই মহিলাকে দেখা গেল। সে দ্রুত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাচ্ছিল, কিন্তু বাইরে বেরোতেই এক ব্যক্তি সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। সেই ব্যক্তিটি এদিক ওদিক তাকাল, তারপর তাকে একটি গলির দিকে নিয়ে গেল। রণজিতের চোখ সরু হয়ে আসল। এই লোকটা কে? স্ট্যান্ডমাস্টার জানালো, প্রথমবার দেখছি সাহেব, তবে এই গলিটি স্ট্যান্ডের পেছনের বস্তির দিকে যায়। রণজিৎ ঠিক করল তিনি সেই বস্তিতে যাবেন। গলিটি অন্ধকার আর শুনশান ছিল। রণজিৎ টর্চ জ্বালিয়ে এগোতে লাগল। হঠাৎ কারো পায়ের শব্দ শোনা গেল। তিনি সঙ্গে সঙ্গে নিজের পিস্তল বের করল। গলির শেষ মাথায় একটি ছায়া দেখা গেল। তিনি দ্রুত সেই দিকে এগিয়ে গেল এবং একটি দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একটি মহিলার আওয়াজ আসল। কে? রণজিৎ শক্ত গলায় বলল, পুলিশ, দরজা খোলো। দরজা ধীরে ধীরে খুলল। সামনে যে মহিলা দাঁড়িয়েছিল তাকে দেখে রণজিতের নিঃশ্বাস আটকে গেল। সেই চেহারা, সেই চোখ, সেই মেঘনা, কিন্তু এইবার তার চোখে ভয় ছিল। কিছুক্ষণ দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকল। তারপর রণজিৎ কাঁপানো গলায় বলল, মেঘনা। মহিলাটির চোখে চাঞ্চল্য দেখা দিল, যেন নামটা শুনে সে চমকে গিয়েছিল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। আপনি কে? সে শান্ত কিন্তু রুক্ষ গলায় জিজ্ঞেস করল। রণজিতের মনে হল কেউ তার বুকে ছুরি চালিয়ে দিল। এটা কি রসিকতা মেঘনা? তুমি বেঁচে আছো। মহিলাটি বলল, আমি জানি না আপনি কার কথা বলছেন। আমার নাম মেঘনা নয়। রণজিৎ এক পা এগিয়ে গিয়ে বলল, মিথ্যে বলো না, আমি তোমাকে চিনি। তোমার চেহারা, তোমার আওয়াজ সবই এক। মহিলাটি ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু তখনই ভেতর থেকে এক বাচ্চার কান্নার শব্দ আসল। রণজিৎ স্তম্ভিত হয়ে গেল। বাচ্চা? তিনি ঝটকা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। সামনে একটি ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যার বয়স প্রায় 1 বছর। সেই বাচ্চাটির চেহারা রণজিতের সাথে হুবহু মিল ছিল। রণজিতের মাথায় যেন বিস্ফোরণ হল। এই বাচ্চাটি কে? যদি এটি মেঘনা হয়, তবে 1 বছর আগের ঘটনাটি কি মিথ্যে ছিল? রণজিৎ ঘরের চারিদিকে নজর ঘোরাল। ঘরের কোণে একটি পুরনো ট্রাঙ্ক ছিল, যার ঢাকনা আধ খোলা। সেখানে কিছু একটা দেখে রণজিতের গায়ের লোম খাড়া হয়ে গেল। সেখানে তার এবং মেঘনার বিয়ের একটি ছবি পড়েছিল। রণজিৎ কাঁপতে কাঁপতে ছবিটা হাতে নিল এবং মেঘনার দিকে তাকাল।
এখনো বলবে যে তুমি আমাকে চেনো না? মেঘনা হাউমাউ করে কেঁদে উঠল। সে দেয়াল ধরে বসে পড়ল এবং বাচ্চাটি তার কোলে সিঁটিয়ে গেল। এবার আর সত্য গোপন করার উপায় ছিল না। রণজিৎ শান্তভাবে বলল, মেঘনা, সত্যিটা বলো, তুমি বেঁচে আছো কিভাবে? আর এই 1 বছর তুমি কোথায় ছিলে? মেঘনার চোখে গভীর যন্ত্রণা ছিল। সে মাথা তুলে কাঁপা গলায় বলল, সত্যিটা খুব যন্ত্রণাদায়ক রণজিৎ, আর সম্ভবত তুমি তা জানার জন্য তৈরি নও। যেদিন আমার দুর্ঘটনা হয়েছিল সেদিন আমি মরিনি। রণজিতের পুরো শরীর অবশ হয়ে গেল। কি, মারার চেষ্টা? মেঘনা ধীরে ধীরে মাথা নাড়ল। তার চোখে আতঙ্ক নেমে আসছিল, যেন সে আবার সেই রাতটিকেই নতুন করে জীবন্ত দেখছিল। দুর্ঘটনার পর যখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমি আধমরা ছিলাম, কিন্তু তার আগেই কেউ আমাকে সেখান থেকে গায়েব করে দিয়েছিল। রণজিতের নিঃশ্বাস আটকে গেল। কে? মেঘনার ঠোঁট কাঁপছিল। সে নিচু স্বরে বলল, তোমারই ঘরের কোনো আপনজন। রণজিতের মাথা ঘুরে গেল। কে ছিল সে, এবং সে এমন কেন করছিল? মেঘনার চোখে ঘৃণা আর ভয় একসাথে ফুটে উঠতে লাগল। সে বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে মেঝের দিকে তাকিয়ে কোনো মতে বলল, তোমার দাদা অভিজিৎ। রণজিতের মনে হলো যেন কেউ তার হৃৎপিণ্ডে আঘাত করল। তার নিজের দাদা, কিন্তু কেন? সে এগিয়ে গিয়ে মেঘনার কাঁধ ধরল। মেঘনা, সত্যি বলো, শেষ পর্যন্ত অভিজিৎ কেন এমন করছিল? মেঘনার চোখ দিয়ে আবারও অশ্রু ঝরতে লাগল, কারণ তার ভয় ছিল যে এই বাচ্চাটি তার সম্পত্তি কেড়ে নেবে। রণজিতের হাতের মুঠি শক্ত হয়ে গেল। তার নিজের দাদা অভিজিৎ, সে মেঘনাকে মারার চেষ্টা করছিল, আর এই বাচ্চাটি। রণজিতের গলা শুকিয়ে আসতে লাগল। সে কম্পিত স্বরে জিজ্ঞেস করল, কি মানে? সেই বাচ্চাটির কারণে নিজের সম্পত্তি হারানোর ভয় কেন পাচ্ছিল? মেঘনা বাচ্চাটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনো এক অদৃশ্য বিপদ থেকে তাকে বাঁচাচ্ছিল। তারপর সে নিচু কাঁপা গলায় বলল, কারণ এই বাচ্চাটি তোমার উত্তরাধিকারী। রণজিকে চোখ ছানা বড়া হয়ে গেল। সে এক ঝটকায় বাচ্চাটির দিকে তাকাল। তার ভেতরের একজন পুলিশ অফিসারের তৎপরতা আর একজন স্বামী ও পিতার আবেগ একে অপরের সাথে সংঘর্ষ করছিল। তুমি বলতে চাইছ যে অভিজিতের কাছে এই বাচ্চাটি পথের কাঁটা মনে হচ্ছিল? মেঘনা মাথা নিচু করে নিল। যখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম তখন অভিজিৎ জানতে পেরেছিল যে তোমার সমস্ত সম্পত্তি আর বাবার ধনদৌলত তোমার ছেলের নামে হতে চলেছে। তার মনে হয়েছিল যে আমি আর এই বাচ্চাটি যদি পথ থেকে সরে যাই তবে সবকিছু তারই হবে। রণজিতের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। তার হৃদয়ে রাগ আর কষ্টের ঘেউ আছড়ে পড়ল। এই জন্যই সে তোমাকে মারার চেষ্টা করছিল? মেঘনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আমার গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। রণজিতের কাছে এখন সব রহস্য জট পাকানো থেকে খুলতে শুরু করছিল। কিন্তু তুমি বেঁচে গেলে? মেঘনা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই অভিজিতের লোকরা আমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছিল। আমাকে মৃত দেখানোর জন্য তারা অন্য কারো পোড়া লাশ তোমাকে বুঝিয়ে দিয়েছিল, আর তুমি সেটাকেই আমার মৃতদেহ ভেবে শেষকৃত্য সম্পন্ন করলে। রণজিতের পায়ের তলার মাটি সরে গেল। তাহলে 1 বছর ধরে তুমি? মেঘনা চোখের জল মুছল। আমি পালিয়ে বেড়াচ্ছিলাম রণজিৎ। আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর লোকটা ছিল এক অপরিচিত মানুষ, যে আমাকে এই বস্তি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আমি বেঁচে ছিলাম, কিন্তু দুনিয়ার কাছে মরে গিয়েছিলাম, আর এই বাচ্চাটিকে বড় করার জন্য আমাকে চা বিক্রি করতে হচ্ছিল। রঞ্জিতের চোখে জল চলে আসলো। সে ধীরে ধীরে বাচ্চাটির দিকে হাত বাড়াল, কিন্তু তখনই বাইরে কারো দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মেঘনার মুখে আতঙ্ক ফিরে আসল। রঞ্জিত, ওরা আমাদের খুঁজে পেয়েছে! রঞ্জিতের কান সতর্ক হয়ে গেল। বাইরে পায়ের আওয়াজ বেড়েই চলছিল। কেউ দ্রুত তাদের দিকেই এগিয়ে আসছিল। মেঘনা ঘাবড়ে গিয়ে দেয়ালের সাথে মিশে গেল আর বাচ্চাটিকে নিজের কোলে লুকিয়ে ফেলল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল। রঞ্জিত তৎক্ষণাৎ নিজের পিস্তল বের করল আর দরজার দিকে ইশারা করল, শান্ত থাকো, যাই হয়ে যাক, আমি তোমার কিছু হতে দেব না। দরজার বাইরে হালকা খসখস শব্দ হল। তারপর কেউ জোরে ধাক্কা দিল। দরজা খোলো। আওয়াজটা ভারী ছিল, ঠান্ডা আর হুমকিতে ভরা। রণজিতের মাথায় বিপদের ঘণ্টা বেজে উঠল। অভিজিতের লোক। সে ইশারায় মেঘনাকে পিছিয়ে যেতে বলল, আর নিজে ধীরে ধীরে দরজার কাছে গেল। কে? সে কড়া গলায় জিজ্ঞেস করল। এখানে প্রশ্ন করার লোক তুমি নও এসপি সাহেব। আমরা জানি যে তুমি ভেতরে আছো, আর তোমার সাথে সেই মহিলাও। দরজা খোলো, নইলে ভালো হবে না। রণজিতের ভেতরে রাগের ঢেউ বয়ে গেল। যদি এতটাই সাহস থাকে তবে নিজে খোলার চেষ্টা করো। বাইরে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা বিরাজ করছিল।
তারপর হঠাৎ বিকট শব্দ হল। কেউ দরজা ভাঙার চেষ্টা করছিল। মেঘনার মুখ থেকে হালকা চিৎকার বেরিয়ে গেল, কিন্তু রণজিৎ তাকে চোখের ইশারায় শান্ত থাকার কথা বলল। এখন লড়াই শুরু হয়ে গিয়েছিল। রণজিৎ পিস্তলটা শক্ত করে ধরল, আর যেমনই দরজা দ্বিতীয়বার ধাক্কা খেয়ে খুলতে লাগল, সে গুলি চালিয়ে দিল। রণজিতের গুলি চলতেই বাইরে হুলস্থুল পড়ে গেল। কারো চিৎকার করার শব্দ শোনা গেল, আর তারপর একদম নিস্তব্ধতা। মেঘনা কাঁপতে কাঁপতে কোণে লুকিয়ে থাকল। বাচ্চাটি তার কোলে সিটিয়েছিল। রণজিৎ দম বন্ধ করে দরজার দিকে তাকিয়ে থাকল। তার পিস্তল তখনও উঁচানো ছিল। কেউ কি মারা গিয়েছিল নাকি তারা শুধু ভয় পেয়ে গিয়েছিল? তখনই বাইরে থেকে আরও একটি আওয়াজ আসলো, পিছিয়ে যাও, এসপি একা আছে, বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। রণজিতের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে গেল। তাহলে অভিজিৎ তার গুন্ডাদের এখানেও পাঠিয়ে দিয়েছে। সে তৎক্ষণাৎ দরজার পাশে রাখা একটি ভাঙা কাঠ টেনে নিল আর দরজার হ্যান্ডেলে আটকে দিল, যাতে সেটা ভেতর থেকে লক হয়ে যায়। তারপর সে দ্রুত মেঘনার কাছে পৌঁছল। মেঘনা, আমাদের এখান থেকে বের হতে হবে। মেঘনার চোখে ভয় ছিল। কিন্তু কোথায় যাব? রণজিৎ, এই লোকগুলো আমাদের মেরে ফেলবে। রণজিৎ তার কাঁপতে থাকা আঙুলগুলো শক্ত করে ধরল। যতক্ষণ আমি বেঁচে আছি, কেউ তোমাদের ছুঁতেও পারবে না। সে চারদিকে তাকালো। ঘরটা ছোট ছিল, কিন্তু পেছনের দেওয়ালে একটি ভাঙা জানলা ছিল। এটাই একমাত্র রাস্তা বেঁচে আছে। রণজিৎ তৎক্ষণাৎ জানলা দিয়ে বাইরে উঁকি দিল। পেছনে একটি সরু গলি ছিল যা খোলা মাঠের দিকে যাচ্ছিল। দ্রুত বের হই। মেঘনা বাচ্চাটিকে শক্ত করে ধরল আর কাঁপতে কাঁপতে জানলার দিকে এগিয়ে গেল। রণজি তাকে বাচ্চাটিকে বাইরে বের করল। তারপর মেঘনাকে সাহায্য করল। যখনই সে নিজে জানলা দিয়ে বাইরে লাফ দিতে যাচ্ছিল, দরজা জোরে ভেঙে পড়ল আর গুন্ডারা ভেতরে ঢুকে আসল। রণজিৎ তৎক্ষণাৎ শূন্যে 1 রাউন্ড গুলি চালালো আর সময় নষ্ট না করে জানলা দিয়ে বাইরে লাফ দিল। এখন তাদের প্রাণ বাঁচানোর লড়াই শুরু হয়ে গিয়েছিল। মাঠের ধারে অন্ধকার ছড়িয়েছিল। মেঘনা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। বাচ্চাটি তার কোলে সিটিয়েছিল। রণজিৎ দ্রুত তার কাঁধে হাত রাখল। আমাদের দ্রুত বের হতে হবে, ওরা আমাদের ধরার আগেই। তার গলায় ঘাবড়ে যাওয়ার ভাব ছিল, কিন্তু চোখে তখনও সাহসের স্ফুলিঙ্গ ছিল। মেঘনা মাথা নাড়ল। সে ভীষণভাবে ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু রণজিতের উপস্থিতি তাকে শক্তি যোগাচ্ছিল। তারা 3 জন মাঠের ধার দিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু তখনই পেছন থেকে গুলির শব্দ গর্জে উঠল। রণজিৎ তৎক্ষণাৎ মেঘনা আর বাচ্চাটিকে নিচে শুইয়ে দিল আর নিজে তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। গুলি তাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল আর মাটিতে লেগে ধুলো উঠছিল। তারপর হঠাৎ একটি গুলি রণজিতের কাঁধে লাগল। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে নিজেকে সামলে নিল। রক্ত বইছিল, কিন্তু সে থামল না। মেঘনার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। রণজিৎ! কিন্তু রণজিৎ হাত তুলে তাকে ইশারা করল চুপ করাতে। ভয় পেও না, আমি ঠিক আছি, তুমি শুধু বাচ্চাকে নিয়ে এগিয়ে চলো। কিন্তু তখনই অভিজিতের আওয়াজ শোনা গেল। পালিয়ে কোনো লাভ নেই, ছোট ভাই, তোমাকে আর তোমার পরিবারকে মিটিয়ে দিতে এসেছি। রণজিতের চোখ রাগে জ্বলে উঠল। সে পেছনে ঘুরে দেখল। অভিজিৎ হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল, আর তার পেছনে গুন্ডাদের দল ছিল। তুই এত নিচে নেমে যাবি অভিজিৎ? নিজের ভাইকেই মারতে এসেছিস? রণজিতের আওয়াজ কাঁপছিল, কিন্তু ব্যথায় নয়, বরং প্রতারণার জ্বালায়। অভিজিৎ হাসল। তুই সব সময় আমার পথের কাঁটা ছিলি রণজিৎ, এখন তোর অস্তিত্ব মিটিয়ে দেব। সে পিস্তল উঠালো আর ট্রিগার টিপে দিল। গুলির আওয়াজ গর্জে উঠল। কিন্তু এইবার মেঘনা দৌড়ে আসলো। সে রণজিতের সামনে চলে আসলো। গুলি তার বুকে বিঁধে গেল। রণজিতের চোখ ভয় আর যন্ত্রণায় বড় হয়ে গেল। না! মেঘনা টলে পড়ল। তার শরীর কাঁপতে লাগল। সে নিজের চোখ রণজিতের ওপর রাখল। সেই চোখ, যাতে 1 বছর আগেও ভালোবাসা ছিল আর আজও সেটাই ছিল। রণজিৎ, আমাদের বাচ্চা, সে কাঁপতে কাঁপতে বলল। রণজিৎ দ্রুত তাকে ধরে নিল। মেঘনা, কিছু বলো না, তোমার কিছু হবে না। কিন্তু মেঘনা হাসল, একটি দুর্বল কিন্তু সত্যি হাসি। আমি সব সময় তোমার সাথে থাকব। আর তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। রণজিতের হৃদয় যেন ছিঁড়ে গেল। মেঘনার নিঃশ্বাস থেমে গিয়েছিল। তার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। অভিজিৎ হাসছিল। এখন তোর পালা রণজিৎ। কিন্তু তখনই পুলিশের সাইরেন বেজে উঠল। রণজিৎ আগেই ব্যাকআপ ডেকে নিয়েছিল। পুলিশ অভিজিৎ আর তার লোকেদের ঘিরে ফেলল। একের পর এক গুলি চলল আর অভিজিৎ ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু রণজিতের তাতে কিছু আসলো গেল না। তার দুনিয়া আগেই উজাড় হয়ে গিয়েছিল। তার কোলে মেঘনার নিথর দেহ ছিল, আর তার পাশে দাঁড়িয়েছিল একটি ছোট বাচ্চা, যে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু নিজের মাকে জাগানোর চেষ্টা করছিল।
মা ওঠো না, বাবা কাঁদছে। রণজিতের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে নিল। আজ সে সবকিছু হারিয়ে ফেলেছিল, কিন্তু সে একটি ওয়াদা করল। সে নিজের ছেলেকে এই নিষ্ঠুরতায় হারিয়ে যেতে দেবে না। সে তাকে বুকে জড়িয়ে নিল আর অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে লাগল, কারণ মেঘনার ভালোবাসা সবসময় তাদের সাথে থাকবে। বন্ধুরা, এই গল্পটি নিয়ে আপনাদের কি বলার আছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করবেন, ফাহিম ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এটি আগে অবশ্যই শেয়ার করবেন, কারণ হয়তো আপনার শেয়ার করা একটি গল্প অন্য কাউকেও আশা দিতে পারে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।